কৃষকের আঙিনা এখন সোনালী ধানে ভরে উঠেছে। এই যে ধান এখানে স্তূপ করে রাখছে কেটে, এটাকে বলে পাড়া। চমৎকার। এবার প্রচুর ধান হয়েছে সন্দ্বীপে। সন্দ্বীপের স্মরণকালের ইতিহাসে এত ধান সন্দ্বীপে কখনো হয়নি। এবারই সর্বোচ্চ ধান হয়েছে সন্দ্বীপে। একেবারে চর সোনালী ধানে পরিপূর্ণ হয়ে গেছে এবং যথাসময়ে বৃষ্টি পাইছে। এটা আল্লাহর অশেষ রহমত বলা চলে। রোদের ভিতর এই যে এখানে ধান মাড়াই করে সুন্দর করে এখানে এই যে বস্তা ভরে রাখছে কৃষক। এবার ধানের দামও ভালো পাবে, এবার ধানের দামও চড়া আছে। সব কিছু মিলায়ে উপরওয়ালার ইচ্ছায় এবার সন্দ্বীপের কৃষকের কপাল খুলে গেছে বলা যায়। কয় বিঘা জমি লাগাইছেন আপনি? 3 বিঘা। ধান কত মন হবে আশা করতেছেন? 3 বিঘা। হ্যাঁ 3 বিঘা। আগল না তুই 1 বিঘা কত দূরে? 1 বিঘার মধ্যে 30 মন। তাহলে 90 মন পাচ্ছেন। এবার ধানের দামটা কেমন দিচ্ছে? আর হইলে 900 জনকা 800 কত চলে? 820 কেন আপনার সরকার যে এবার বেশি দিচ্ছে 1000 টাকা করে? কমে গেছে। ও কমায় দিছে? হ্যাঁ, কিছু করার নাই তো। দুঃখজনক, এটা তো দুঃখজনক। 200 টাকা কমে যাওয়া মানে অনেক কমে গেছে তো। অনেক না মানে 200 টাকা কমলে আপনার 50 মন ধানে 55 টাকা কমে গেছে। তা তো ঠিক, অনেক টাকা কমে গেছে। এখন আপনারা কি করতেছেন এখানে? এনে ধান লইলে খোলা চাইতেছি। এটারে কি বলে? এই যে শাস্তিছেন এটা খোলা বলে। খোলা। ও, খোলা তৈরি করতেছেন। এখানে আবার ধান ওইগুলো মাড়াই করবেন, তাই তো? জি, ঠিক আছে কাকা। এই যে খোলা তৈরি করতেছে কাকা। কাকার এই যে খোলা তৈরি করতেছে। এখন যেখানে ধান কাটে ওখানেই ধান রেখে ওখানেই ধান মাড়াই করে নিয়ে চলে যায়। অনেক সহজ হয়েছে। আর এই ধান মাড়াই করবেন কি মেশিন দিয়ে না? হ্যাঁ, মেশিন দিয়ে। কি মেশিন? এই মেশিনের নাম কি কাকা? এমএলএ ট্রাক্টর। ট্রাক্টর? এমএলএ ট্রাক্টর? অটো না, কি? ট্রাক্টর দিলিব অটো নো ট্রাক্টর না? ওকে, চলেন। এই যে এখানে দেখা যাচ্ছে এই যে একটা মহিষ শাবক নিয়ে খাচ্ছে। মহিষের শাবক নিয়ে বসে বসে এই যে খাচ্ছে। আর এর আশপাশ দিয়ে বক উড়ে যাচ্ছে। বক এই মহিষের ঘাড়ে বসে ওই যে মহিষের যে গায়ে যে পোকা এইগুলা সেগুলা খায়। জায়গা সামনে আজকে জোয়ার আসবে কখন? জোয়ার কি অলরেডি চলে আসছে? জোয়ার কখন উঠছে? এই যে মাত্র আসছে। এই যে ও, যে সেই শটটা চলে গেছে না? তোরা কি গুলতি মারো? কিছু বলেন। কেমন লাগতেছে? এখানে ধান কাটার পর এখানে চাষ করা হবে। এদিকে তাকান না। ধান কাটার পর আমাদের এই সন্দ্বীপ চর এলাকায় বেরিবাদের পশ্চিমে এখানে ধান কাটা শেষ। এখন চাষাবাদ হবে তরমুজের। আচ্ছা, ধন্যবাদ। কি অবস্থা? এই যে কেমন আছেন আপনি? এখানে যে এই যে এখন চাষ করতেছেন, এখানে কি লাগাবেন এখন? এখানে তরমুজ হবে। আর মনে করেন এই যে
লাল লাল আলুটা, সাদা আলু, লাল আলু, এই আলুগুলো হবে। আলু। এবার তো উপরওয়ালার ইচ্ছা অনেক ফসল হ্যাঁ, হয়েছে, মানে ধান তো হয়েছে মানে প্রচুর রিক্সে। পরিমাণ। আর এটা কি ডাল, স্মরণকালের মনে হয় সব থেকে বেশি, এরকম সন্দ্বীপে খুব কম দেখা গেছে এই না? রিক্সে মুক্ত মনে করেন এবার আশাবাদী করি এখান থেকে মনে হয় দীর্ঘ পর্যন্ত মনে করেন 500 খানি জনের রয়েছে, ইয়ে পরে 700 খানি রয়েছে খেসার ডিল হেলা নিয়েছে। ক্যাশের ডাল অলরেডি ফেলানো হয়ে গেছে। হ্যাঁ, ফেলা নিয়েছে। তো এখানে সব গিনে মনে করেন যে তো নগুন আছে সব ডাল এখান থেকে আগে দীর্ঘ পারে গাঁট পর্যন্ত মানে প্রকল্প পর্যন্ত এখান থেকে মনে করেন মনে করেন 700 থেকে 800 খানি জনি ডাল হেলা নিয়েছে। ডাল ফেলানো সব হয়ে গেছে। সব রিক্স মুক্ত আল্লাহর কাছে নির্ভর। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা এখানে কি কি মনে করেন এই চরে কি কি হবে, ডাল হবে আর কি কি এখন? মনে করেন ভবিষ্যতে যখন এই মেয়েরা যখন এই রিক্সে মনে করেন এই যে তরমুজ, মনে করেন এই যে আলু, মনে করেন এরা আশাবাদী করি মনে করেন এটা রুইতেছে। জি তো এটা আশাবাদী করি মনে করেন এই মিলে যদি এর করতে যদি ফসল আগামীতে মনে করেন এরগো যদি কোনো রকম ভালো দেখে আগামীতে মনে করেন আমিও আশাবাদী, জি আপনার প্রথমে এই ধরনের মানুষও আশাবাদী। জি জি মনে করেন খেসাই ডেলি যাত্রা করি মনে করেন আশাবাদী। জি ব্রিক ফিল এলা মনে করেন এখানে রিক্স মুক্ত করি মনে করেন ব্রিক ফিলটা প্রথম করি আশাবাদী। জি। আজকে 5 বছর এই যা ইনকাম মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ঠিক আছে সব ভাই, কিছু। আপনার নামটা জানা হলো না যে? আমার নাম হচ্ছে মনে করেন মোহাম্মদ বেলাল উদ্দিন। বিলাল ভাই, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ বাড়ি হচ্ছে আপনাকে। আমানুল্লাহ। আমানুল্লাহ, ঠিক আছে, 5 আমি নম্বর। আছি আপনাদের, সমস্যা নাই। ধন্যবাদ আপনাকে বিলাল ভাই, ওকে, থ্যাংক ইউ। তোর করে যাইতেছি। এটা কি লাল আলু কাকা? বুঝছি। এই যে এখন এখানে ধান উঠে গেছে, উপরওয়ালার ইচ্ছায় প্রচুর ধান হয়েছিল। ধান হওয়ার পরে এখন এই যে লাল আলু এখানে লাগাচ্ছে। লাল আলু আর কি কি কাকা? তরমুজ, লাল আলু এখানে লাগাবে। কাকা আমি একটু ভিতরে ঢুকলাম, কি কি লাগাচ্ছেন কাকা এখানে এবং কি আশাবাদী কি? এখানে আমাদের সবচেয়ে বড় ইয়ে হলো আপনার কি যে তরমুজ নিয়ে আমরা করতেছি। তরমুজ না? এই 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 টোটাল জমি নেই, এই যে টোটাল জমি নেই কি তরমুজ তরমুজ লাগাবে? এইগুলা সব এই জায়গায় ধরি এই ধরে একদম এখানে খাল পর্যন্ত। ও ওই যে নারায়ণ থেকে এটা জি। তরমুজের জন্য। বুঝছি। আচ্ছা ঠিক আছে কাকা। এই যে এখানে কৃষক ধান কেটে একেবারে চরের নদীর পাড়ে এখানে রেখে দিছে স্তূপ করে। আস্তে আস্তে কৃষক এই ধানগুলো মাড়াই করবে এবং বস্তা ভরে নিয়ে যাবে বাড়িতে। এখানে দেখা যাচ্ছে কাকা বসে বসে তার চাষাবাদের যে প্রস্তুতি সে নিচ্ছে। এটা কি আলু কাকা? এটা লাল আলু বা কাকা। এটা হচ্ছে লাল আলু না? লাল আলুর এই যে বীজটা, সেটা কাকা এখানে এটা প্রস্তুত করতেছে, প্রিপারেশন করতেছে। ওখানে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে জমি চাষাবাদ হয়েছে, এখানে কয়েকজন কাজও করতেছে, কয়েকজন ভাই কাজ করতেছে। এই লাল আলুগুলা এখানে আবার এই এই চরের এই উর্বর মাটিতে লাল আলু হবে। উপরওয়ালার ইচ্ছা এখন এখানে শস্য, তারপরে ধান, সব কিছু মোটামুটি ভালোই হচ্ছে, তাই না কাকা? হ্যাঁ। ওকে কাকা। করতে গেছে আপনারা কাছে? আমাদের শুক্রিয়া। ও খুব ভালো ছেলে, ভালো মানে এত অমায়িক। এত মাইয়া এত ধৈর্যশীল আপনাদের করবার এত লোকের জ্বালা রাগ নাই তার কাছে। এমনি দেখলে তো কথা বলা না না নিয়ে কাছে দেখেন না কি আপনাদের খুবই ভালো। খুব ভালো আইল আমি ভাই না কোনো ব্যাংক আমি দেখি নাই বহুত ব্যাংক দেখি। এই যে এখন এই যে আস্তে 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 এই যে শুকানো ছিল, শুকায় গেছিল নদী, এখন জোয়ার হচ্ছে আস্তে আস্তে, যে পানি ঢুকতেছে এখানে, জোয়ার না বাটা। এই জোয়ার আসতেছে আস্তে আস্তে, এই যে পানি ঢুকতেছে। কিছুক্ষণ আগে এখানে ভাটা ছিল। ও যে অনেক দূরে কিছু লোক পার হয়ে যাচ্ছে, ঠিক নাকি? এখানে দাঁড়াবো না, ওই মাথায় ওই ওখানে ও যে দূরে একটা ট্রলার দেখা যাচ্ছে, ট্রলারের ভিতরে অনেক যাত্রী, ট্রলারটা আটকা পড়েছে ওই ও এখানে মানুষ হাঁটি যাত্রী সহ ট্রলারটা আটকা পড়ে গেছে ওখানে। এখন মনে জোয়ার না, এখানে বাটা। এবং এই যে আস্তে আস্তে এখন এই যে জোয়ারের পানি ঢুকতেছে, এখন ওই যে আটকে যে ইয়েটা বোটটা আটকে পড়ছিল, ওই বোটটা এখন আস্তে আস্তে বের হয়ে যাবে। আস্তে আস্তে যে পানি ঢুকতেছে, ও যে দেখা যাচ্ছে নদীর ভিতর একটা
দাঁড় কাক, দুইটা দাঁড় কাক ওখানে বসে মাছ ধরে ধরে খাচ্ছে। এখানে এই যে পানকুড়ি দেখা যাচ্ছে, বগ আছে। ওরে নাইস, বগ আছে, ও যে উড়ে যাচ্ছে, অনেক বগ, চমৎকার। এখানে এই যে একটা বালু বোট দেখা যাচ্ছে, এখানে বালুর বোট দেখা যাচ্ছে, ওই যে বালুর বোট। এই যখন এই পানিতে যখন ভরে যাবে, জোয়ার হয়ে যাবে, তখন অবশ্যই এখানে এখানে যে নৌকাগুলো, যে বোটগুলো আটকে আছে, এগুলো সব চলে যাবে দূরে, অনেক দূরে চলে যাবে। এই যে ছেলে মেয়েরা ওরা এখানে নাড়া কাটতেছে। তোর নাম কি? তোর নাম কি ভাই? বল, তোর নাম কি? নাম কি বলো? ওর নাম কি? নাম কি? তোমার নাম কি? টিয়া। ও মাই গড, ওর নাম হচ্ছে টিয়া পাখি আর ওর নাম হচ্ছে আলামিন। চমৎকার। ওরা নাড়া, তোমরা নাড়া কাটতেছো, ওরা এই যে নাড়া কাটতেছে এখানে। আহা, কি বৈচিত্র্যময় জীবন। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। এই যে বিস্তীর্ণ জলরাশি, বিরাট বড় নদী, এই নদী যে মিশেছে বঙ্গোপসাগরের সাথে, সন্দ্বীপের দক্ষিণ পূর্ব প্রান্তে সন্দ্বীপ চ্যানেলের সাথে যে মিশেছে এই প্রান্তটা, আর এই প্রান্তটাও উত্তর সন্দ্বীপে চলে গেছে নদীর এই প্রান্তটা, বিস্তীর্ণ জলরাশি নিয়ে। আহা, সন্দ্বীপ নিয়ে কিছু বলার আছে? সন্দ্বীপ নিয়ে কিছু বলুন। সন্দ্বীপের মাটি, মানুষ। সন্দ্বীপ, আমাদের সন্দ্বীপে তিন দিকে জল এবং একদিকে শুধু সন্দ্বীপের তিন ভাগের এক ভাগ মাটি আর দুই ভাগ পানি। এই নদী কবলিত এই সন্দ্বীপের মধ্যে, সন্দ্বীপ অনেক সুন্দর, এখানে অনেক বসত বাড়ি আছে। তারপরে মানুষ বিভিন্ন কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। এইখানের মানুষ বাইরে থাকে, বাইরে আয় রোজগার করে, ওইখানে আয় রোজগার করে পরিবারের জন্য খরচ পাঠায়। চমৎকার, ধন্যবাদ। সন্দ্বীপের কথা কি বলবো। সন্দ্বীপকে এখানে পর্যটন কেন্দ্র হিসেবে সরকার গড়ে তুলতে পারে। সন্দ্বীপের প্রত্যেকটা জায়গায় আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা পর্যটন, একটা অঞ্চল, এরিয়া, একটা কেন্দ্র। এখানে মানুষ যেখানে যাবে সেখানে তার কাছে মনে হবে যে না, আসলে এখানে সৌন্দর্য আছে, এখানে দেখার মতো কিছু আছে। আমার সন্দ্বীপের প্রত্যেকটা অংশ যখন নদীর কাছে যায় তখন মনে হয় এটা আসলে ভ্রমণ পিয়াসুদের জন্য হতে পারে একটা স্বর্গরাজ্য। যখন চরে যায় তখন মনে হয় যে না, এটা আসলে মানুষের ভ্রমণের জন্য একটা চমৎকার একটা জায়গা। যখন এই সন্দ্বীপের ভিতরে, অভ্যন্তরীণ ভিতরে হাঁটাহাঁটি করি, একেবারে সরু রাস্তা, কাঁচা পথ, যেটা ভ্রমণ পিয়াসু লোকজন পছন্দ করে, গ্রাম, মাটি, মা মাতৃভূমি, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। চমৎকার, চমৎকার। সন্দ্বীপের প্রত্যেকটা জায়গায় হচ্ছে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, সেই রকমের পরিবেশ আছে। গভর্নমেন্টের উচিত, যথাযথ কর্তৃপক্ষের উচিত সন্দ্বীপকে আরও ভালো করে, উপযুক্ত করে গড়ে তোলা, যাতে মানুষজন এখানে এসে, বিশেষ করে এখানে হোটেল নাই, ভালো হোটেল নাই, থাকার ব্যবস্থা করা। হোটেলে থাকার ব্যবস্থা করলে দেখা গেলো এখানে রাত্রে হোটেলে থাকলো, দিনের বেলায় সন্দ্বীপের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ালো, সেটা বেটার হয়। কিন্তু এখানে উপযুক্ত সুন্দর হোটেল নাই। দেখা যায় যে বিদেশি ফরেনাররা আসলে তারা ভালো হোটেল চায়।
ভালো জায়গা থাকতে চায়, কিন্তু ওরকম সুযোগ সুবিধা না থাকার কারণে সন্দ্বীপে দেখা যাচ্ছে যে অনেক পর্যটকরা তারা এখানে আসতে মন চাইলেও তারা আসতে পারছে না, থাকার অবস্থা এই থাকার সুন্দর জায়গা না থাকার কারণে। এটা গভর্নমেন্টের অবশ্যই এখানে যারা যথাযথ করতে পারে। সন্দ্বীপে যে সুন্দর করে হোটেল তৈরি করার মতো এখানে যে ইনভেস্টর নাই, এখানে যে উদ্যোগতা নাই, এটা হচ্ছে ভুল। এখানে মানুষের অনেক টাকা দেশের বাইরে থেকে, আমেরিকা, ইউরোপ থেকে, তারা যদি চায় এখানে সুন্দর হোটেল তৈরি করে দিতে পারে যারা ভ্রমণ পিয়াসু মানুষদের জন্য, যারা এখানে ঘুরতে চায়, দেখতে চায় তাদের জন্য, তাহলে অনেক সুন্দর হবে আমি মনে করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সন্দ্বীপে প্রচুর পরিমাণ মাছ খাওয়া যায়। এই যে বাটা মাছ, যেটাকে বলা হয় যে খুরুলে মাছ, পানিতে ভেসে বেড়ায়, এখানে বাটা মাছ বলে। এবার এই খুরুলে মাছটা সন্দ্বীপে অনেক কম দামে 150-200 টাকা কেজি পাওয়া যায়, যেটা সন্দ্বীপের বাইরে গেলে অনেক দাম। খুরুলে মাছগুলো খেতে অনেক অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু একটা মাছ। প্রচুর মাছ খাওয়া যায় সন্দ্বীপে এখানে। সন্দ্বীপের আরেকটা জিনিস আমার এখানে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে সন্দ্বীপের এখানে অনেক সহজ সরল ভালো মনের মানুষ এখানে বসবাস করে। এখানে যে মানুষগুলো আছে সবাই ম্যাক্সিমাম ধর্মপ্রাণ মুসলমান, এবং চুরি ডাকাতি টাউন বাটপাড়ি এই জিনিসগুলো এখানে সন্দ্বীপে যারা বসবাস করে সে অধিবাসীদের ভিতরে এটা দেখা যায় না। এটা আমি মনে করি যে পর্যটকদের জন্য একটা বাড়তি একটা সুবিধা। পর্যটকরা যখন কোনো জায়গায় ঘুরতে যাবে, সেখানে যদি পরিবেশটা যদি তাদের অনুকূলে না থাকে, তাহলে তো সেখানে ঘুরে খুবই রিস্ক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কিন্তু সন্দ্বীপের আমি বলতে পারি যে সন্দ্বীপের এই সমস্যাটা নাই। মোটামুটি এখানে মানুষজন খুব আতিথ্যপরায়ণ, সরল সোজা সাধারণ মানুষ, তাদের ভিতরে চুরি ডাকাতি টাউন বাটপাড়ি এই জিনিসগুলো এগুলো নাই। সুতরাং এখানে নির্দ্বিধায় এখানে পর্যটকরা এখানে আপনারা আসতে পারেন। এখানে সন্দ্বীপের যে অপার সৌন্দর্যের লীলাভূমি সেটা আপনারা উপভোগ করতে পারেন, এটা আমি বলতে পারি। আমি ফুফুর বাড়িতে বেড়াতে যেতাম, তো যখন ফুফুর বাড়িতে বেড়াতে যেতাম তখন ফুফুদের এই যে বাড়ির পাশ দিয়ে একটা নদী বয়ে গেছিল। এই নদীর নাম ছিল 18 বাঘ নদী। এই নদীতে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। এই নদীতে আমরা মাছ ধরতাম, নদীতে আমাদের যে ফুফুতো ভাই তাদের সাথে এই নদীতে গোসল করতাম। হ্যাঁ, দল বেঁধে আমরা গোসল করতাম। তারপরে গবাদি পশু এই জিনিসগুলা এখানে এনে নদীতে গোসল করানো হতো। কি একটা স্মৃতিময় একটা আমাদের সেই শৈশব ছিল। এখন আসলে সেই 18 বাঘ নদী এখন নাই, সেখানে চর পড়ে সেই নদী অবশ্যই সংস্কার করছে, কেটে সেই নদীকে আবার পুনরায় বহমান করার জন্য চেষ্টা হয়েছে, কিন্তু আসলে কেটে তো আর নদীর সেই আগের সেই যে রূপ, যে বৈচিত্র্য, সেটা তো আর ফিরে আনা যায় না। এখন অবশ্যই খাল হয়ে গেছে, জোয়ার ভাটার পানি ঢোকে, সমস্যা নেই। তো তখন আমরা একটা জিনিস দেখতাম, সেটা হচ্ছে যে পাল তোলা যে নৌকাগুলো, সেই নৌকাগুলো যখন জোয়ারের বিপরীত দিকে যাইতো, তখন দড়ি দিয়ে 4-5 জন লোক একসঙ্গে, এই যে মাঝি, তারা একসঙ্গে দড়ি টেনে নিয়ে এই নৌকাকে টেনে নিয়ে যেত। সেটা যে কি একটা সৌন্দর্যের একটা বিষয় ছিল। একেবারে ঘাড়ে দড়ি বাঁধা থাকতো ওই নৌকার সঙ্গে, পাল তোলা নৌকার সঙ্গে।
আর এই কিছু লোক মাঝি তারা এই চর দিয়ে হেঁটে হেঁটে যেত, আর ওই দড়ি টেনে টেনে নিয়ে স্রোতের বিপরীত দিকে তারা এগিয়ে যেত। আহা, কি চমৎকারই ছিল তখনের সেই দৃশ্য। সেরকম একটা দৃশ্য এখানে আমরা দেখতেছিলাম। একটা নৌকা টেনে নিয়ে আসতেছিল, ওই যে যাচ্ছে, ওই নৌকাটা টেনে স্রোতের বিপরীত দিকে টেনে নিয়ে আসতেছিল দড়ি দিয়ে। সেই সেই শৈশবের সেই কথাটা মনে পড়ে গেল এদের দেখে। চমৎকার। ওখানে এই যে দেখা যাচ্ছে যে ট্রলারটা আস্তে আস্তে ট্রলারটা ছেড়ে দিচ্ছে, ট্রলারটা স্রোতের বিপরীত দিকে যাচ্ছে। এটা চলে যাবে হয়তো নোয়াখালী, হয়তো বা উড়িষ্যর, অথবা অন্য কোনো জায়গায় তার গন্তব্যে পৌঁছায় যাবে। ওখানে দেখা যাচ্ছে ধান বোঝাই করার ট্রলার ওইটা। এই যে এখানে একটা এই যে নৌকা দেখা যাচ্ছে, ছোট ডিঙি নৌকার মতো করে বাপ বেটা চালায় চলে যাচ্ছে। আহা, চমৎকার। এই যে এখানে যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটা হচ্ছে ইলিশের মৌসুমে এখানে যারা সাধারণ মানুষ যারা আছে, জেলে থেকে শুরু করে সাধারণ মানুষ, এখানে আমি দেখেছি যে তারা ইলিশ মাছ ধরার উৎসবে মেতে ওঠে। কি পরিমাণ যে ইলিশ তারা পায় এই ইলিশের মৌসুমে, প্রচুর পরিমাণ। এবং এখানে শুধু যারা জেলে তারা নয়, সব শ্রেণীর লোকজন, সন্দ্বীপের সব শ্রেণীর লোকজন এখানে এসে ইলিশ মাছ ধরে। ছোট ছোট জাল পাতে ইলিশ মাছ ধরে। কেউ 2টা 5টা 10টা, কেউ 15 কেজি, ইভেন 1 মণ মাছও তারা এই ইলিশের সময় পায়। সন্দ্বীপের এই যে যখন ইলিশের মৌসুমে, বর্ষার যে মৌসুম, ওই সময় পায়। এবং এই মাছগুলো তারা এই সন্দ্বীপের লোকাল যে মার্কেট আছে সেখানে তারা বিক্রি করে দেয়। ইলিশের চাহিদাটা সন্দ্বীপের যে মৌসুম, সেই মৌসুমে প্রচুর পরিমাণ ইলিশ এখানে পাওয়া যায়, চাহিদাটা পূরণ হয়। একবার তাজা ইলিশ বলা যায়। এই যে নদী থেকে ধরে একেবারে নিয়ে যেয়ে বিক্রি করে দেয়। আর এখানে সন্দ্বীপের যে ইলিশের যে উৎসব, সেটা তাজা ইলিশ দিয়ে এখানে সেই উৎসবটা সন্দ্বীপের মানুষ সেটা তারা করে। পরে কেস কামারি দেবে মায়ের বাপরা। ধান কেটে যে এখানে জমিনের ভিতর রেখে দেওয়া হয়েছে, এই ধানগুলো আস্তে আস্তে করে ছোট ছোট করে বিসেলির মতো করে এই ধানগুলো বেঁধে ফেলবে। এগুলো নিয়ে তারপরে কৃষক একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেয়ে ধান মাড়াই করে এটা তারা ধান সংগ্রহ করবে। এই যে দেখা যাচ্ছে কৃষকের নিত্যদিনের যে কাজ, ধান কাটার পরে তারা যে নিত্যদিনের যে কাজে তারা ব্যস্ত থাকে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে ধান মাড়াই করা চলছে। এখন তাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে গেছে। সনাতন যে কৃষি ব্যবস্থা ছিল আগে, সেটা তাদের জন্য অনেক কষ্টকর ছিল। গরু দিয়ে তারা এই ধান মাড়াই করতো, অথবা অন্য কোনোভাবে তারা এই ধান মাড়াই করতো। এখন এই আধুনিক যুগে এসে তাদের কাছে কাজ অনেক সহজ হয়ে গেছে। দেখা যাচ্ছে যে এখানে মেশিনের মাধ্যমে তারা ধান মাড়াই করতেছে। আহা, কৃষকের আঙিনা সোনার ফসলে ভরে উঠেছে এবং সবার ভিতর একটা উৎসব বিরাজ করছে। সেটা হচ্ছে সোনালী ধানের উৎসব, পাকা ধানের উৎসব। কি চমৎকার! আধুনিক কৃষি আসার ফলে এই কৃষকের যে জমি চাষের যে চাষাবাদের যে পদ্ধতি, সেটা টোটালি চেঞ্জ হয়ে গেছে এবং তাদের কাছে অনেক সহজ হয়ে গেছে, সহজলভ্য হয়ে গেছে। এখন দেখা যায় যে ধান মাড়াই করছে, ধান রোপণ করছে, সব কিছুতে এখন আগে যে শ্রমিকের দরকার ছিল, সে এত পরিমাণ শ্রমিক এখন তাদের লাগে না। তারা স্বল্প সময়ে স্বল্প খরচে সহজেই তারা তাদের ধানকে তারা মাড়াই করে ঘরে উঠাতে পারে, ঘরে তুলতে পারে। চমৎকার! মেতে উঠেছে কৃষক এবং সন্দ্বীপের যেবার উপরওয়ালার ইচ্ছায়
হিউজ পরিমাণ ধান হয়েছে, স্মরণকালে সবথেকে বেশি ধান হয়েছে। সেই ধানের উৎসব আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। সন্দ্বীপের ঘরে ঘরে এখন নবান্নের উৎসব, নতুন ধানের উৎসব। চমৎকার চমৎকার, সবার ভিতরে একটা অন্যরকম উত্তেজনা, অন্যরকম ভালো লাগা, আনন্দের যে উৎসব, ধানের যে উৎসব, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। উৎসবে মেতে উঠেছে জনপদ, সোনালী ধানের উৎসব। এই ধান কাটা হয়ে গেছে, জমিতে এখন অন্য অন্য ফসল ফলানোর জন্য প্রস্তুতি চলছে। কেউ এখানে ডাল চাষ করবে, কেউ বা আবার তরমুজ চাষ করবে। এবং কৃষকের মুখে এবং তাদের ভিতরে যে আনন্দ, সেটা সত্যি অনেক 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 সুন্দর একটা আমেজ তাদের ভিতর বিরাজ করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সবাই একত্রিত হয়ে, এটাই যে গ্রামীণ যে কৃষক, তারা যখন ধান ওঠায় তখন পরিবারের সবাই একত্রিত হয়ে, আবাল বৃদ্ধ বনিতা, কৃষক কিষানি সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে সেই ধানকে ঘরে তোলার জন্য তারা কাজ করে। তাদের ভিতর বয়ে যায় আনন্দের ধারা। এই যে দেখুন, তারা সবাই একত্রিত হয়ে সবাই কাজ করছে এবং যত দ্রুত সম্ভব তারা এই ধান তাদের ঘরে তুলে নেওয়ার চেষ্টা করছে। জিনিস আমি একটু বলতে চাই, এই যে আধুনিক যে কৃষি, সেটা নিয়ে আমি একটু বলতে চাই। এখানে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছে এবং ট্রাক্টরকে আবার ধান পরিষ্কার করার জন্য সেটা তারা ব্যবহার করছে। ট্রাক্টরে যেখান থেকে ধোঁয়া বের হয়, ট্রাক্টরের মেশিনে যেখান থেকে ধোঁয়াটা বের হয়, সেই ধোঁয়ার যে বাতাসটা ব্যবহার করে তারা ধানের ভিতর যে ময়লাটা আছে সেটা পরিষ্কার করছে। চমৎকার। একটা ট্রাক্টর দিয়ে চাষ করেছে, এরপর আবার সেটা দিয়ে ধান পরিষ্কারের কাজ করছে। এটাই তো আধুনিক কৃষি। চমৎকার। এই যে দেখুন, হোয়াট এ নাইস সিস্টেম। এবং স্বল্প সময়ে অল্প খরচের ভিতর তারা তাদের এই ধান পরিষ্কার করার কাজটা তারা সেরে ফেলতে পারবে। এটা কৃষকের জন্য খুবই খুবই সাশ্রয়ী এবং খুবই সময় উপযোগী একটা পদ্ধতি, এটা আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।